একটু পরেই নেমে আসবে অন্ধকার। নিজের নিজের সেলে ফিরে যাবেন বন্দিরা। তার আগেই কথা বলতে হবে ওদের সঙ্গে। এই মুহূর্তে লাহোর সেন্ট্রাল জেলের লম্বা করিডোরে একজন রক্ষীকেও দেখা যাচ্ছে না। দ্রুত পায়ে পাশের সেলের সামনে গিয়ে দাঁড়ালেন যতীন। মৃদু গলায় বললেন, ভগত, শুনতে পাচ্ছ? ভিতর থেকে শোনা গেল সতর্ক কণ্ঠস্বর। কে ওখানে? আমি কালীবাবু, বললেন যতীন। এই গুপ্ত নাম শুধু বিপ্লবীরাই জানেন। সঙ্গে সঙ্গে সেল থেকে বেরিয়ে এলেন এক দীর্ঘদেহী বলিষ্ঠ যুবক, সঙ্গে এক তরুণ। একগাল হেসে বললেন, আসুন কালীবাবু। এই সময়? ভূমিকার সময় নেই, চাপা গলায় যতীন বললেন, শোনো ভগত, শোনো বটু, আমাদের উপর যে নারকীয় অত্যাচার চলছে তার একটা স্পষ্ট প্রতিবাদ হওয়া দরকার। শারীরিক অত্যাচার সহ্য করা আমাদের সকলেরই অভ্যেস আছে, কিন্তু প্রতি মুহূর্তে এই অপমানটা সহ্য করা যায় না। ঠিক বলেছেন, মৃদু গলায় বললেন ভগত। প্রতিদিন দেখছি খাবারের উপর আরশোলা দৌড়চ্ছে, নোংরা পরিষ্কার করা হচ্ছে না, চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এমনিতেই সকলের শরীর ভেঙে পড়ছে, অথচ আমরা রাজবন্দী, উত্তেজিত গলায় বললেন বটুকেশ্বর। আর সাধারণ ইংরেজ কয়েদিদের দেখো, জেলে এসেছে ডাকাতি করে, খুন করে, তাদের জন্য আলাদা ব্যবস্থা, চমৎকার খাবার, চমৎকার ঘর, খবরের কাগজ পর্যন্ত পায় ওরা। ভগৎ সিং বললেন, অপরাধীদের জন্য জামাই আদর, আর আমাদের জন্য কেবল নৃশংস অত্যাচার আর কুৎসিত খাবার। বোঝাই যাচ্ছিল বহুদিন ধরে এইসব অন্যায় ভগৎ আর বটুকেশ্বরের মনে আগুন জ্বালিয়ে রেখেছিল। আজ যতীন্দ্রনাথ শুধু সেই আগুনে ইন্ধন জুগিয়ে দিচ্ছেন। আর তাই আমরা ঠিক করেছি, এই ঘৃণ্য অপমানের একটা সোজাসুজি প্রতিবাদ হওয়া দরকার। গম্ভীর চাপা গলায় বললেন যতীন। কিন্তু কিভাবে? জিজ্ঞাসা করলেন ভগৎ। আমাদের এদিকে 16 জন মিলে ঠিক করেছি, আমরা এই অত্যাচারের প্রতিবাদ হিসেবে অনশন শুরু করব। দারুণ! উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠলেন বটুকেশ্বর। আমিও এই অনশনে যোগ দিতে চাই। আমিও, বললেন ভগৎ। আমরা দুজনেই আছি। কবে শুরু করা যায় বলো? যতীনের চেয়ে ভগৎ মাত্র 3 বছরের ছোট, বটুক 6 বছরের। ভগতের সঙ্গে যতীনের পরিচয় অনেক দিনের, সেই যখন সান্ডার্সকে হত্যা করে ভগৎ পালিয়ে গিয়েছিলেন কলকাতায়। কিন্তু শুধু সেই কারণে নয়, যতীন্দ্রনাথ দাসকে ভগৎ রীতিমতো সমীহ করে চলেন অসম্ভব ঠান্ডা মাথাটির জন্য। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেন যতীন। কিন্তু একবার সিদ্ধান্ত নিয়ে নিলে তাকে আর সেখান থেকে সরিয়ে আনার সাধ্য কারো নেই। যতীন বললেন, আমরা ঠিক করেছি পরশুদিন, মানে 13ই জুলাই থেকে শুরু হবে অনশন কর্মসূচি। তাহলে তোমরাও সেই দিন থেকেই শুরু করে দাও। কয়েক সেকেন্ডের জন্য 3 জন ক্রান্তিকারীর চোখের দৃষ্টি পরস্পর নিবন্ধ হয়ে রইল। তারপর সন্ধ্যার অন্ধকারে 3টে হাত এসে মিলে গেল। আবার নিজের ছেলের দিকে ঢুকতে যাচ্ছেন ভগৎ আর বটুকেশ্বর। তোমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমার কথার কোনো প্রতিবাদ তোমরা করবে না। বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে মাথা নাড়লেন দুজন। মাত্র মাস 2 আগেই যারা এই যতীন্দ্রনাথেরই তৈরি করা বোমা ছুড়ে কাঁপিয়ে দিয়েছিলেন ইংরেজদের আইনসভা, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমাদের মধ্যে কথা হয়েছে। জেল কর্তৃপক্ষ যদি আমাদের দাবি দেওয়া মেনে নেয়, তাহলে বাকি সকলেই অনশন প্রত্যাহার করে নেবে। সেটাই তো স্বাভাবিক, বললেন বটুকেশ্বর। হ্যাঁ, কিন্তু আমি আর এই অনশন প্রত্যাহার করব না। সে কি কথা? চমকে উঠলেন ভগৎ। তার মানে? হ্যাঁ, আমি আর অনশন ভাঙব না। এই আমার অন্তিম প্রতিবাদ ভগৎ। তোমরা যেমন অ্যাসেম্বলি হলে বোমা ছুড়ে পালানোর চেষ্টা করো না, আমিও তেমন এবার আর মৃত্যুর হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করব না। মির্জাফরের পাপের প্রায়শ্চিত আমিই করব। স্তম্ভিত 2 সহযোদ্ধার সামনে আরো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে নিজের ছেলের দিকে হেঁটে চলে গেলেন যতীন দাস। ভগৎ আর বটুকেশ্বর তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর ঠিক 2 দিন পর শুরু হলো অনশন। অন্য সেল থেকে তাতে যোগ দিলেন বটুক আর ভগৎ। দ্রুত সমস্ত জেলে, তারপর ক্রমে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল সেই সংবাদ। রাজবন্দীরা ইংরেজ পুলিশের অজস্র নির্যাতনে প্রতিবাদ করার জন্য অনাহারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দিকে এই অনশনের গুরুত্ব বুঝতে পারেনি ইংরেজ সরকার, কিন্তু ঝড়ের বেগে চাপ বাড়তে লাগলো। জেল কর্তৃপক্ষ বুঝতে পারছিল এই অনশন সারা পৃথিবীর সামনে শ্বেতাঙ্গ দায় নামক কুৎসিত অজুহাতটিকে ধ্বংস করে দিচ্ছে। অনশনের 8ম দিনে ঘটে গেল এক জঘন্য ঘটনা। তখন ঘুমোচ্ছিলেন যতীন। হঠাৎ ভেঙে গেল ঘুম। বুঝতে পারছিলেন অনাহারে দুর্বল হয়ে পড়া শরীরটা যেন তার কথা শুনছে না, হাত পা নাড়তে পারছেন না তিনি। সংবিত ফিরে পেতে যতীন বুঝতে পারলেন ছেলে ঢুকে পড়েছেন জেল সুপার আর জেলের ডাক্তার। কয়েকজন অসম্ভব বলিষ্ঠ শক্তিশালী পাঠান তার হাত পা চেপে ধরে রয়েছে।
আর ডাক্তার সাহেব তার নাকের ভিতর দিয়ে একটা সরু নল ঢুকিয়ে দিয়েছে দুধ খাওয়ানোর উদ্দেশ্য নিয়ে। মরিয়া হয়ে প্রাণপণে বাধা দিতে লাগলেন যতীন। তার উপর ততক্ষণে শুরু হয়ে গিয়েছে মারাত্মক কাশি। যে কারণেই হোক, নল দিয়ে ঢুকে আসা দুধ পাকস্থলীর বদলে চলে গেল ফুসফুসে। বিদ্যুৎ ঝলকের মতো একটা অবিশ্বাস্য যন্ত্রণা। তারপরে সব অন্ধকার। যতীনের জ্ঞান ফিরল দুদিন পরে। কয়েক মুহূর্তের জন্য বুঝতেই পারলেন না কোথায় আছেন তিনি। সামান্য চেতনা ফিরে আসার পর প্রথম যে জিনিসটা তার চোখে পড়ল তা হলো তার মাথার কাছে রাখা রয়েছে একটা স্লেট আর একটা পেন্সিল। তীব্র ক্ষোভে চোখ বন্ধ করে ফেললেন যতীন। এর একটাই অর্থ, এই জীবনে তিনি আর কখনো কথা বলতে পারবেন না। সম্ভবত কণ্ঠনালী চিরতরে জখম হয়ে গিয়েছে তার। কিছু বলতে হলে তাকে লিখে বোঝাতে হবে। সেদিন বিকেলেই অবশ্য ছেলে এমন একজন ঢুকে পড়ল যাকে দেখে এই অবস্থাতে উজ্জ্বল হয়ে উঠল যতীনের শীর্ণ মুখ। কিরণ এসেছে, তার ছোট ভাই কিরণ দাস। কিরণকে এখানে এই সময় দেখতে পাওয়ার কথা ভাবতেই পারেননি যতীন। দু চোখে অনন্ত প্রশ্ন নিয়ে তিনি তাকিয়ে রইলেন ছোট ভাইয়ের মুখের দিকে। বড়লাট লর্ড আরউইন নিজে ব্যবস্থা করে আমাকে এখানে আনিয়ে নিলেন দাদা। এখন থেকে আমি তোমার কাছেই থাকব। যতীনের উজ্জ্বল চোখ দুটি আস্তে আস্তে জ্বলে ভরে উঠল। তিনি যে আর কারোর সাহায্য নেবেন না তা বুঝতে পেরে স্বয়ং বড়লাট এই ব্যবস্থা করেছেন। অর্থাৎ তার জীবনের শেষ দিনগুলির সাক্ষী হয়ে থেকে যাবে কিরণ। চোখের সামনে নিজের দাদাকে তিলে তিলে মূর্তি দেখার মতো শাস্তি পৃথিবীতে আর কি থাকতে পারে। সেই শাস্তি বীরের মতো হাসি মুখে মাথা পেতে গ্রহণ করেছে কিরণ। অনশন শুরু হওয়ার ঠিক 30 দিনের মাথায় এক বিকেলে ছুটতে ছুটতে দাদার কাছে এসেছে কিরণ। যতীনের আজকাল প্রায় জ্ঞান থাকে না। আচ্ছন্ন ভঙ্গিতে তাকিয়ে থাকেন ছাদের দিকে। অভ্যাস বিরুদ্ধ উঁচু গলায় কিরণ বললেন, দাদা, খুশির খবর। যতীনের নিষ্প্রভ চোখ দুটো সরে গেল ভাইয়ের মুখের উপর। ভুরুতে ফুটে উঠল প্রশ্ন। বড়লাট আমাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েছেন, কথা দিয়েছেন সমস্ত প্রদেশে গড়ে উঠবে জেল অনুসন্ধান কমিটি। বাঁদিকে সামান্য বেঁকে গেল যতীনের মুখ। আজকাল এটাই তার হাসির চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ অনাহারের ফলে দেহের ডান দিকে পক্ষাঘাতের লক্ষণ দেখা দিয়েছে ইতিমধ্যে। তবু কিরণ বুঝতে অসুবিধা হলো না। যতীনের আজ খুশির সীমা নেই। বাঁ হাত তুলে খাবারের ভঙ্গি করলেন তিনি। দ্রুত মাথা নেড়ে কিরণ বললেন, হ্যাঁ, সকলেই কাল অনশন ভঙ্গ করবে। শব্দ করে দীর্ঘশ্বাস ফেললেন যতীন। মুখ থেকে মুছে গেল উদ্বেগের সামান্য রেখাটুকু। তিনি আজ জানেন জীবনের যে মোড়ে তিনি এসে দাঁড়িয়েছেন সেখান থেকে আর ফেরার রাস্তা নেই। সত্যি বলতে কি, ফেরার ইচ্ছেও বিন্দু মাত্র নেই তার। সব জেনে শুনেই তো একদিন এই পথে পা রেখেছিলেন। কিন্তু তার সহযোদ্ধারা যে এইবার আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে তাতেই তিনি খুশি। চোখের ইশারায় শুধু জিজ্ঞেস করলেন, ভগত আর বটুকেশ্বর কি সিদ্ধান্ত নিয়েছে? মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিরণ। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল দুদিকে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ ঘুরিয়ে নিলেন যতীন। তিনি জানেন এই দুজন অন্য ধাতুতে তৈরি। কেটে গেল আরো 20 দিন। যতীনের শরীর দ্রুত বিকল হয়ে আসছে। নিভে আসছে প্রদীপ, ফুরিয়ে আসছে তেল। অনশন শুরু করার 50 দিন পরে আবার একদিন যতীনের মাথার কাছে এসে বলল কিরণ, মৃদু গলায় বলল, দাদা, সরকার তোমার জামিন মঞ্জুর করেছে। ইদানিং যতীনের মুখের প্রায় সমস্ত বেশি অসাড় হয়ে গেছে। তবু বোঝা গেল তীব্র ঘৃণায় তার মুখ বিকৃত হয়ে গেল। কিরণ তাড়াতাড়ি বলল, আমি আর বাবা দুজনেই এই জঘন্য প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আবার উজ্জ্বল হয়ে উঠল যতীনের 2 চোখ। বাবা, সেই মানুষটা একদিন সাহেব রাজাকে বাড়ি ফেরার পথে ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল বলে সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন কি করে? এর ঠিক 6 দিন পরে তৈরি হলো এক অবিশ্বাস্য দৃশ্য, ইতিহাসের এক অমর মুহূর্ত। শেষ রাতে যতীনকে কারাগার থেকে বের করে নিয়ে যাওয়ার চরম উদ্যোগ নিল ইংরেজ সরকার। স্বয়ং জেলার আর ডাক্তার চললেন যতীনের সেলের দিকে, সঙ্গে সশস্ত্র পুলিশ বাহিনী। করিডোরে ঢোকার মুখে এসে অবশ্য থমকে গেল তাদের গতি। তাদের জন্য অপেক্ষা করছিল এমন এক দৃশ্য, ইতিহাসের পাতায় যা অমর হয়ে আছে। যতীনের সেলের ঢোকার রাস্তাটা এই মুহূর্তে ঠিকই রয়েছে তার সহযোদ্ধাদের দেহে। পথ আগলে শুয়ে রয়েছেন তারা। বোঝাই যায় তাদের প্রত্যেকে হত্যা না করে
যতীনের সেল পর্যন্ত যাওয়ার প্রশ্নই ওঠে না। মরণাপন্ন অধিনায়ককে ছিনিয়ে নিয়ে যাবে তার সহ বিপ্লবীদের মধ্য থেকে এমন সাধ্যকার। সেদিন ব্যর্থ হয়ে ফিরে গেছিল সাম্রাজ্যবাদী ইংরেজদের পুলিশ। কয়েকজন নিরস্ত্র বিপ্লবীর সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল তারা। এই ঘটনার ঠিক 7 দিন পরে নিভে গেল যতীন্দ্রনাথ দাসের জীবন প্রদীপ। মাত্র 25 বছর বয়সে মীর জাফরের পাপ নিজের জীবন দিয়ে মুছে দিয়ে চলে গেলেন তিনি। শুধু সেই আত্মাহুতি অন্ধকার প্রাকারে আগুনের অক্ষরে লেখা রইল একটি গান, সর্বখর্বতারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্তপানে চাহ। যতীন্দ্রনাথের মৃতদেহ যেদিন লাহোর থেকে কলকাতায় এসে পৌঁছায়, সেদিন লক্ষ লক্ষ মানুষ সেই মরদেহের অনুগমন করেছিলেন। আর নিষ্ফল যন্ত্রণায় সমস্ত রাত্রি ছটফট করে এই গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ।